রিয়েল এস্টেট বা আবাসন খাতকে অনেকেই তো খুব নির্ভরযোগ্য একটা বিনিয়োগ মনে করেন। হুম, একটা নিরাপদ আশ্রয় আর কি। ঠিক, কিন্তু প্রায় এর মধ্যে এমন কিছু ঝুঁকি লুকিয়ে থাকে যা যা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। একদম। আজ আমরা আলোচনা করব এই ঝুঁকিগুলো আসলে কি এবং একজন বিনিয়োগকারী কিভাবে এগুলো মোকাবেলা করে নিজের সম্পদকে সুরক্ষিত রাখতে পারেন। আসুন এই বিষয়টা একটু বিস্তারিতভাবে দেখি। ঠিকটাই। আর দেখুন, রিয়েল এস্টেটে ঝুঁকি ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কিন্তু শুধু লোকসান এড়ানো নয়, আচ্ছা। বরং এটা বিনিয়োগের ধারাবাহিকতা, ক্যাশ ফ্লো বা নগদ অর্থের প্রবাহ রক্ষা করা আর অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচানোর একটা প্রক্রিয়া। তার মানে এটা সমস্যা সমাধানের উপায় না ভেবে বিনিয়োগ রক্ষার একটা সক্রিয় কৌশল হিসেবে দেখা উচিত। একদম ঠিক। যখন আমরা রিয়েল এস্টেটে ঝুঁকির কথা বলি, তখন আমাদের মাথায় সাধারণত বাজারের ওঠানামার কথাই আসে। কিন্তু ঝুঁকিগুলো তো আরও অনেক ধরনের হতে পারে, তাই না? অবশ্যই। মূল শ্রেণী বিভাগগুলো কি কি হতে পারে? ঝুঁকিগুলোকে কয়েকটি প্রধান ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমটা তো আপনি বললেনই, বাজারগত ঝুঁকি বা মার্কেট রিস্কস। অর্থনৈতিক মন্দা, সুদের হার বেড়ে যাওয়া। এইগুলো। হ্যাঁ, যা বাইরের পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু এরপর আসে পরিচালনগত ঝুঁকি বা অপারেশনাল রিস্কস। অপারেশনাল রিস্কস, এগুলো তো ব্যবসার অভ্যন্তরীণ সমস্যা, তাই না? ঠিক। যেমন ধরুন, সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ না করা, ভাড়া আদায়ে অনিয়ম বা দুর্বল ব্যবস্থাপনার কারণে যে সমস্যাগুলো তৈরি হয়। আর আইনি ঝুঁকি, ওটা তো বেশ বড় একটা ব্যাপার। হ্যাঁ, আইনি ও নিয়ন্ত্রক ঝুঁকি, লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি রিস্কস। এখানে একটা ছোট ভুলও কিন্তু অনেক বড় সমস্যা তৈরি করে দিতে পারে। যেমন? যেমন ভাড়ার চুক্তিতে কোনো শর্ত অস্পষ্ট থাকল, বা ধরুন ফেয়ার হাউজিং আইন লঙ্ঘন করা হলো, কিংবা প্রয়োজনীয় পারমিট ছাড়াই নির্মাণ কাজ শুরু করে দেওয়া হলো। বুঝতে পারছি। এরপর? এরপর আসে পরিবেশগত ও ভৌত ঝুঁকি, মানে এনভায়রনমেন্টাল অ্যান্ড ফিজিক্যাল রিস্কস। বন্যা, আগুন, এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়? ঠিক। বন্যা, আগুন বা ধরুন সম্পত্তিতে মোল্ড বা ছত্রাক জন্মানোর মতো প্রাকৃতিক বা কাঠামোগত বিপর্যয়। এই বিষয়ে ফ্লোরিডা উদাহরণটা তো বেশ প্রাসঙ্গিক, তাই না? খুব। এনওএএ এর তথ্য অনুযায়ী ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সেখানে বছরে গড়ে প্রায় $৬.৮ বিলিয়ন বিপর্যয় ঘটেছে। বিলিয়ন ডলারের? হ্যাঁ, আর ২০২৩ সালে শুধুমাত্র বন্যার কারণে ফ্লোরিডায় $৬২৯ মিলিয়ন বীমা দাবি নিষ্পত্তি হয়েছে, যা ছিল পুরো আমেরিকার মোট দাবির ২/৩ বেশি। ভাবা যায়। সবশেষে আসে আর্থিক ঝুঁকি বা ফিন্যান্সিয়াল রিস্কস। এটা সরাসরি অর্থের সাথে জড়িত। যেমন ঋণের পরিমাণ বেশি হয়ে যাওয়া। হ্যাঁ, বা অপ্রত্যাশিতভাবে ট্যাক্স বেড়ে যাওয়া অথবা বীমার আওতায় ঘাটতি থাকা, এই সব কিছুই। আচ্ছা, এত সব ঝুঁকির কথা শুনে তো মনে হচ্ছে পুরো ব্যাপারটাই খুব জটিল। একজন বিনিয়োগকারী এগুলোকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য কি পদক্ষেপ নিতে পারেন? এখানে একটি ত্রিমাত্রিক কৌশল খুব কার্যকর। ঝুঁকি এড়ানো, কমানো এবং হস্তান্তর করা। অ্যাভয়েডেন্স, মিটিগেশন অ্যান্ড ট্রান্সফার। একদম। ঝুঁকি এড়ানো বা অ্যাভয়েডেন্স বলতে ঠিক কী বোঝায়? যদি কোনো সম্পত্তিতে বড় ধরনের আইনি জটিলতা বা ধরুন কাঠামোগত ত্রুটি থাকে, তাহলে সেই বিনিয়োগ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সব ডিলেই ঝাঁপিয়ে পড়া যাবে না। একেবারেই না। আর ঝুঁকি কমানো বা মিটিগেশন, এটা তো মনে হচ্ছে সবচেয়ে সক্রিয় পদক্ষেপ। ঠিক তাই। মিটিগেশন মানে হল সক্রিয় পদক্ষেপের মাধ্যমে ঝুঁকি কমানো। যেমন ভাড়াটে নেওয়ার আগে তাকে ভালোভাবে যাচাই করা। ব্যাকগ্রাউন্ড চেক করা আর কি। হ্যাঁ, নিয়মিত রক্ষণাবেক্ষণ করা এবং সব বিক্রেতার সাথে লিখিত চুক্তি করা। এর মধ্যে সঠিক ডিউ ডিলিজেন্স বা যথাযথ সতর্কতাও পড়ে। ডিউ ডিলিজেন্স বলতে? মানে সম্পত্তির ছাদ, প্লাম্বিং, ওয়্যারিং সবকিছু পরিদর্শন করা, টাইটেল সার্চ করা এবং পারমিট যাচাই করা, এই সব কিছু। বোঝা গেল। আর তৃতীয় কৌশলটা ছিল ঝুঁকি হস্তান্তর করা। হ্যাঁ, ট্রান্সফার। এর মানে তো ঝুঁকিটা অন্য পক্ষের ওপর চাপিয়ে দেওয়া। একদম। এর সেরা উদাহরণ হল বীমা। ও আচ্ছা। যেমন ধরুন সম্পত্তি বীমা, দায়বদ্ধতা বীমা, ভাড়া হারানোর ঝুঁকি ঢাকার জন্য বীমা, আর বন্যাপ্রবণ এলাকার জন্য তো বন্যা বীমা আছেই। ফ্লোরিডার কথায় যদি আবার ফিরি, সেখানে তো তাহলে বীমার ব্যবহার অমচিয়ন বেশি হওয়ার কথা। অবশ্যই। বর্তমানে ফ্লোরিডায় ১.৭ মিলিয়নেরও বেশি সক্রিয় বন্যা বীমা পলিসি রয়েছে। ১.৭ মিলিয়ন? হ্যাঁ,
যা প্রায় $448 বিলিয়ন সম্পদকে সুরক্ষিত রেখেছে। বিশাল অঙ্ক। আচ্ছা, রিয়েল এস্টেট এজেন্টদের জন্য তো এক ধরনের বীমা থাকে। হ্যাঁ, থাকে। ওটাকে বলে এরার্স অ্যান্ড ওমিশনস বা ই&ও ইন্স্যুরেন্স। এটাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন ধরুন কারো একাধিক সম্পত্তি আছে, সেক্ষেত্রে এই সমস্ত বিষয় মাথায় রাখা তো প্রায় অসম্ভব। নিশ্চয়ই এখনকার সময়ে প্রযুক্তি এই প্রক্রিয়াকে সহজ করার জন্য কোনো ভূমিকা রাখে। একদম। এখানেই ইন্টিগ্রেটেড রিস্ক ম্যানেজমেন্ট বা আইআরএম এর ধারণাটি আসে। আইআরএম? হ্যাঁ, এর মূল লক্ষ্য হল সমস্ত ঝুঁকিকে বিচ্ছিন্নভাবে না দেখে একটি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা। ভুলের সম্ভাবনা কমে, কিন্তু এর থেকেও উন্নত টুলস আছে। কিরকম? ডেটা অ্যানালিটিক্স। উন্নত ঝুঁকি ব্যবস্থাপনা টুলসগুলো ডেটা বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করতে সাহায্য করে। যেমন? কোনো গ্রাহকের পরিচয় যাচাই করা, হ্যাঁ। বা ধরুন জালিয়াতির সম্ভাবনা চিহ্নিত করা, এমনকি লেনদেনের সাথে যুক্ত বিভিন্ন পক্ষের মধ্যে কোনো গোপন সম্পর্ক আছে কিনা সেটাও খুঁজে বের করা সম্ভব। এক মিনিট, আপনি বলছেন সফটওয়্যার এখন ক্রেতা বিক্রেতার মধ্যে গোপন সম্পর্ক খুঁজে বের করতে পারে? অনেকটা সেরকমই। এটা তো গোয়েন্দা গল্পের মতো শোনাচ্ছে। যখন পোর্টফোলিও বড় হয় তখন ম্যানুয়ালি স্প্রেডশিটে এসবের হিসাব রাখা প্রায় অসম্ভব। প্রযুক্তি তখন নির্ভরযোগ্যতা অনেক বাড়িয়ে দেয়। তাহলে সব আলোচনার শেষে একজন বিনিয়োগকারীর জন্য মূল টেকঅ্যাওয়ে বা শিক্ষণীয় বিষয়টা কি দাঁড়ালো? মূল বিষয় হল ঝুঁকি ব্যবস্থাপনা কোনো রাজবি বা একবারের কাজ নয়। এটা একটা চলমান প্রক্রিয়া। একদম, এটি একটি চলমান প্রক্রিয়া। নিয়মিত এর পর্যালোচনা করা প্রয়োজন। যেমন ধরুন প্রতি ৩ মাস অন্তর লিজের মেয়াদ, বীমা কভারেজ এবং রক্ষণাবেক্ষণের তালিকা পরীক্ষা করা যেতে পারে। অর্থাৎ একটা পরিকল্পনা করে থেমে থাকলে চলবে না। একেবারেই না। ঝুঁকি ব্যবস্থাপনার লক্ষ্য ঝুঁকি পুরোপুরি দূর করা নয়, বরং বিনিয়োগকে স্থিতিশীল রাখা। ঠিক, বিনিয়োগকে স্থিতিশীল এবং লাভজনক রাখার জন্য প্রস্তুতি নেওয়া। আজকের আলোচনা থেকে আমার মাথায় একটা প্রশ্ন আসছে। বলুন। যেহেতু আজকাল এত ডেটা এবং অত্যাধুনিক টুলস পাওয়া যায়, তাহলে কি একজন আধুনিক রিয়েল এস্টেট বিনিয়োগকারীর জন্য সবচেয়ে বড় ঝুঁকি বাজারের পতন বা প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং সঠিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে সময়মতো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়া? এটা তো খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। হয়তো আসল ঝুঁকিটা বাইরে নয়, আমাদের নিজেদের সিদ্ধান্তহীনতার মধ্যেই লুকিয়ে আছে। এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ রয়েছে।